গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদের আসন্ন রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কে যে ধরনের প্রশ্ন আসার কথা সেরকম 20টি অঙ্কের একটি সেট করাবো। তো চলো শুরু করি। তো প্রথম অঙ্ক বলেছে একই সুদের হারে 500 টাকা 4 বছরের এবং 700 টাকা 2 বছরের মোট সরল সুদ হয় 280 টাকা। সুদের হার কত? তাহলে এখানে আমরা ধরে নিই সুদের হার R%। ঠিক আছে। এবার বলেছে তাহলে 500 টাকার 4 বছরে R% হারে সুদ কত? আমরা জানি PTR/100। তাহলে 500 × 4 × R/100 প্লাস 700 টাকার 2 বছরে 700 টাকার 2 বছরে R% হারে সুদ হচ্ছে এটা 700 × 2 × R/100। এই দুটোর মোট সুদ হচ্ছে 280 টাকা। তাহলে এখানে 100 দুটো শূন্য কেটে দিলাম, এখানে 700 দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 4 পাশে 20R প্লাস 7 দুগুণে 14R সমান সমান 280। তাহলে 34R সমান সমান 280। তাহলে R সমান সমান 280/34। তাহলে 2 দিয়ে কাটলে 17 আর এটা 140। তাহলে 140/17 তাহলে সমান সমান 8×4 17%। তাহলে সুদের হার কত? 8×4 17%। আচ্ছা, পরের অঙ্ক দেখো। বলেছে এর কার্যক্ষমতা বি এর চেয়ে দ্বিগুণ। এ দিনে 8 ঘন্টা করে কাজ করতে পারে, আর যখন বি দিনে 12 ঘন্টা কাজ করতে পারে। এ যদি একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, বি একই কাজ কত দিনে শেষ করতে পারবে? তাহলে প্রথমে কি বলেছে? এর কার্যক্ষমতা বি এর চেয়ে দ্বিগুণ। তাহলে যদি ধরি বি আর এ, বি যদি 1 ইউনিট কাজ প্রতি ঘন্টায় করে, তাহলে এ কত করবে? এ 2 ইউনিট কাজ প্রতি ঘন্টায় করবে। এবার কি বলেছে? এ দিনে 8 ঘন্টা করে কাজ করে এবং একটি কাজ 12 দিনে শেষ করে। যদি দিনে 8 ঘন্টা করে 12 দিনে শেষ করে, তাহলে এ মোট কত ঘন্টা কাজ করে? এ মোট 12 × 8 সমান সমান 96 ঘন্টা কাজ করছে। এবার প্রতি ঘন্টায় এ 2 ইউনিট করে কাজ করছে। তাহলে 96 ঘন্টায় কত ইউনিট কাজ করবে? না, 96 × 2 ইউনিট কাজ টোটাল এ করবে। এবার কি বলেছে? বি কি করে? বি দিনে 12 ঘন্টা করে কাজ করে। বি যদি দিনে 12 ঘন্টা করে কাজ করে, তাহলে 12 ঘন্টা করে কাজ করে দিনে 1 ঘন্টায় বি 1 ইউনিট করে করে। তাহলে 12 ঘন্টায় সে কত ইউনিট কাজ করবে? 12 ঘন্টায় সে 12 × 1 সমান সমান 12 ইউনিট কাজ করবে। তাহলে এবার টোটাল কাজ হচ্ছে 96 × 2 ইউনিট। তাহলে বি এর কত দিন সময় লাগবে? বি এর সময় লাগবে 96 × 2/12। 8 × 12 96, 8 দুগুণে 16 দিন। তাহলে বি এর কত দিন কাজটা শেষ করতে সময় লাগবে? 16 দিন। তাহলে উত্তর 3। পরের অঙ্ক বলেছে 75 কিলোমিটারের একটি বৃত্তাকার সাইক্লিং ট্র্যাকের চারপাশে একটি রেসে দুজন সাইক্লিস্ট 30 কিমি প্রতি ঘন্টা এবং 25 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালাচ্ছে। তারা যে বিন্দু থেকে তাদের যাত্রা শুরু করেছিল সেখানে কত ঘন্টা পরে মিলিত হবে? তাহলে যে বিন্দু থেকে শুরু করেছিল সেই বিন্দুতে এসেই মিলিত হবে। তাহলে দেখো, সাইকেল ট্র্যাকটার দৈর্ঘ্য কত? না, 75 কিলোমিটার। এটা বৃত্তাকার ট্র্যাক। এরকম বৃত্তাকার ট্র্যাকে এটা হচ্ছে 75 কিলোমিটার। এবার দুজন সাইক্লিস্ট ধরো এখান থেকে শুরু করেছে। একজন 30 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, আরেকজন 25 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। এবার কখন তারা এই একই জায়গায় এসে মিলিত হবে, এই বলেছে অঙ্কটায়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রথম ব্যক্তি তাহলে কত সময় লাগবে 75 কিলোমিটার যেতে? প্রথম ব্যক্তির 75 কিলোমিটার যেতে সময় লাগবে 75/30 ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তির কত সময় লাগবে? দ্বিতীয় ব্যক্তির 75 কিলোমিটার যেতে সময় লাগবে 75/25 ঘন্টা। তার মানে যেখান থেকে শুরু করেছিল সেখানে আসতে প্রথম ব্যক্তির 75/30 ঘন্টা লাগবে, দ্বিতীয় ব্যক্তির 75/25 ঘন্টা লাগবে। এবার বলেছে কি না, যেখানে শুরু করেছে সেখানেই তারা মিলিত হবে। তাহলে এই 75/30 আর 75/25 এর লসাগু করতে হবে। এবার আমরা জানি কোনো ভগ্নাংশের লসাগু করা মানে লবগুলোর লসাগু আর হরগুলোর লসাগু। তাহলে উপরে আছে লব কত আছে? 75 আর 75। তাহলে 75 আর 75-এর লসাগু কত? 75 আর 75-এর লসাগু 75। আর 30 আর 25, 30 আর 25-এর গসাগু, 30 আর 25-এর গসাগু হচ্ছে 5। তাহলে 5 × 15 75 সমান সমান 15 ঘন্টা। তাহলে কত ঘন্টা পর তারা সেই একই জায়গায় মিলিত হবে? 15 ঘন্টা পর তারা একই জায়গায় মিলিত হবে। উত্তর 4।
আচ্ছা, পরের অঙ্ক দেখো, বলেছে একটি নির্বাচনে ভোটার তালিকায় নাম নথিভুক্ত 2% ব্যক্তি অংশগ্রহণ করেননি এবং 500টি ভোট অবৈধ ছিল। দুই প্রার্থী এ এবং বি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এ বিকে 200 ভোটে পরাজিত করেন। যদি ভোটার তালিকায় তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে 43% এর পক্ষে তাদের ভোট দেয়, তাহলে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই মোট ভোট হচ্ছে এক্সটি। ঠিক আছে, এবার কি হচ্ছে 2% ব্যক্তি ভোটে অংশগ্রহণ করেনি। তাহলে ভোটে অংশগ্রহণ করেছে কত? 98%। তাহলে কতজন ভোটে অংশগ্রহণ করেছে? না, 98x/100 এতজন ভোটে অংশগ্রহণ করেছে। এবার 500টি ভোট অবৈধ ছিল। তাহলে প্রদত্ত বৈধ ভোট কি কত? প্রদত্ত বৈধ ভোট হচ্ছে 98x/100, এটা হচ্ছে আর তার মধ্যে প্রদত্ত ভোট, তার মধ্যে বৈধ ভোট হচ্ছে, এর থেকে 500টি ভোট বাদ দিলে এটা হচ্ছে প্রদত্ত বৈধ ভোট। এইবার কি বলেছে? না, এ বিকে পরাজিত করেছে 200 ভোটে। এবার এ কি বলেছে? এ ভোট পেয়েছে কত? এ ভোট পেয়েছে হচ্ছে 43% মোট ভোটের। তাহলে এ ভোট পেয়েছে, তাহলে 43x/100 এ ভোট পেয়েছে। আর বি ভোট পেয়েছে কত? বি ভোট পেয়েছে হচ্ছে এর থেকে 200 ভোট কম, তাহলে 43x/100 -200 এতটি। এইবার তাহলে ইকুয়েশন কী দাঁড়াচ্ছে? এটা হচ্ছে মোট প্রদত্ত ভোট, এটা হচ্ছে তাহলে এর ভোট আর বির ভোটের যোগফলের সমান। তাহলে এর ভোট কত? 43x/100 প্লাস বির ভোট কত? 43x/100 -200। এবার তাহলে আমরা এটাকে সমাধান করি। তাহলে দেখো, এটা 90x/100 -500, আর এটা দেখো দুটো 43x/100 আছে, তাহলে 100/86x -200। তাহলে 98x/100 -86x/100 সমান 500টা দিকে চলে গেলে 500 -200। তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে হচ্ছে, দেখো 12x/100 সমান 300। তাহলে x সমান 300 × 100/12। তাহলে এটা কাটলে হচ্ছে 25, তাহলে 2500। তাহলে x সমান 2500। তাহলে x যদি 2500 হয়, মোট ভোট 2500। এবার বলেছে প্রদত্ত ভোট। প্রদত্ত ভোট কত ছিল? এই যে 98x/100। তাহলে এখানে আমরা বসিয়ে দিই। তাহলে 98/100 × 2500, দুটো শূন্য কেটে গেল। তাহলে 25 8 25 200, 9 25 225, আর 20 245, 2450 হচ্ছে প্রদত্ত ভোট। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 24 বর্গ একক হয়, তাহলে ঘনকটির আয়তন কত? ঠিক আছে, তাহলে আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 6a²। তাহলে 6a² সমান 24 বর্গ একক। তাহলে a² সমান হচ্ছে 4 বর্গ একক, 4। তাহলে a সমান হচ্ছে 2। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে 2 একক। তাহলে এবার বলেছে ঘনকটির আয়তন কত? আমরা জানি ঘনকের আয়তন কত? ঘনকের আয়তন হচ্ছে a³। তাহলে সমান 2^3। তাহলে 2 × 4, 4 × 8, 8 কিউবিক ইউনিট। তাহলে উত্তর 1। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, বলেছে x + 1/x = 7 হয়, তাহলে x⁶ + 1/x⁶ এর মান কত? তাহলে কি x + 1/x বলেছে 7। তাহলে এটা উভয় দিকে আগে বর্গ করে দেবো। তাহলে ফর্মুলাটা কী হবে? x² + 1/x² + 2 × x × 1/x = 7² 49। ঠিক আছে, তাহলে কত হলো? x² + 1/x² কেটে দিলে 2, ওই পাশে চলে গেলে 49 - 2 = 47। এইবার এইটাকে বলেছে x6। তাহলে এটাকে এবার উভয় দিকে ঘন করব। তাহলে কী হবে? না, x² তার কিউব b³ × 3ab × a + b, আর 47-এর কিউব। 47-এর কিউব হচ্ছে 103,823। তাহলে এটা হচ্ছে x⁶
প্লাস 1/x⁶ প্লাস এটা কেটে গেল 3 ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে 47 সমান সমান 103,823। তাহলে x⁶ প্লাস 1/x⁶ সমান সমান এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 7 21, 3 4 12, 13 14। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 2 8 4 12, 1 6 3 0 1। তাহলে উত্তর 2। আচ্ছা পরের অঙ্ক দেখো, এ এবং বি 7:5 অনুপাতে একটি ব্যবসায় অর্থ বিনিয়োগ করে। যদি মোট লাভের 15% তারা দান করেন এবং এ লাভের 5,950 টাকা পায়, তাহলে মোট লাভের পরিমাণ কত? তাহলে এ আর বি কী করেছে 7:5, মানে এ যদি 7 টাকা দেয়, বি দিয়েছে 5 টাকা, তাহলে দুজনে মিলে মোট দিয়েছে 12 টাকা। আমরা জানি যে মূলধনের অনুপাতে লাভ্যাংশ ভাগ হয়। তাহলে এর মূলধন কত? এর মূলধন 7 বাই টোটাল মূলধন কত? টোটাল মূলধন 12। আর এর লভ্যাংশ কত? এর 5,950 টাকা বাই টোটাল লভ্যাংশ কত হবে? ধরি x টাকা। তাহলে এখানে 7 দিয়ে কাটলে 7 8 56, 5 7 35, 850। তাহলে x সমান সমান 12 দিয়ে 850 গুণ হবে 0, 5 12 60, 8 12 96, 102, 10,200 টাকা। তাহলে এই 10,200 টাকা হচ্ছে মোট লাভ্যাংশের 85%, কারণ 15% তারা দান করেছে। তাহলে 85% লাভ্যাংশ হচ্ছে 10,200 টাকা। তাহলে 100% কত? 100% হবে 10,200 ইন্টু 100/85। 5 দিয়ে কাটলে 5 20 100, 5 17 85, 6 17 102 0। তাহলে 100 দুগুণে 12, 12,000 টাকা। তাহলে মোট লাভ্যাংশের পরিমাণ কত? মোট লাভ্যাংশের পরিমাণ 12,000 টাকা। উত্তর 2। আচ্ছা পরের অঙ্ক দেখো, বলেছে রাজধানী এক্সপ্রেস 5 ঘন্টায় 700 কিলোমিটার এবং 11 ঘন্টায় 1012 কিলোমিটার অতিক্রম করে। ট্রেনের গড় গতিবেগ কত? তো আমরা জানি ট্রেনের গড় গতিবেগ = মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে দেখো এখানে মোট দূরত্ব কত? প্রথমে গেছে 700 কিলোমিটার, তারপরে গেছে 1012 কিলোমিটার। আর মোট সময় প্রথম গেছে 5 ঘন্টায়, আর পরেরটা গেছে 11 ঘন্টায়। তাহলে যোগ করলে হচ্ছে 1712/16। এটা ভাগ কাটাকাটি করি, 16কে এটা দিয়ে কাটলে 16 1 16, 1 1 0 112 7। তাহলে 107 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো উত্তরটা চেয়েছে গড় গতিবেগ মিটার প্রতি সেকেন্ডকে। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে আনতে গেলে, কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তা 5 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 535/18। তাহলে 18 দিয়ে ভাগ করে দিই, 18 দিয়ে ভাগ করলে হবে 18 দুগুণে 36, 7 6 13, 1 5 9 18 162। তাহলে হচ্ছে 3 1। তাহলে 29 পূর্ণ 13/18 মিটার প্রতি সেকেন্ড। তাহলে উত্তর 3। আচ্ছা পরের অঙ্ক, একজন ব্যক্তির মাসিক আয় ছিল 12,000 টাকা এবং তার মাসিক ব্যয় 8,000 টাকা। পরের বছর তার আয় 10% এবং তার ব্যয় 8% বৃদ্ধি পেল। তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধির হার কত? ঠিক আছে, তাহলে মাসিক আয় ছিল কত? আয় ছিল 12,000 টাকা। মাসিক ব্যয় ছিল কত? ব্যয় ছিল 8,000 টাকা। তাহলে সঞ্চয় কত ছিল? সঞ্চয় ছিল তাহলে 12,000 - 8,000, 4,000 টাকা। এবার বলছে পরের বছর তার আয় 10% বেড়েছে। তাহলে 12,000 টাকা 10% বাড়লে কত হবে? না 12,000 টাকা 10% মানে 110/100। দুটো শূন্য কেটে গেলে একটা দুটো শূন্য, 11 দুগুণে 22, 11 1 12, 13,200 টাকা হয়েছে এখন আয়। তাহলে এবার ব্যয় কত বেড়েছে? ব্যয় বেড়েছে 8%। তাহলে আগে ছিল 8,000, 8% বাড়লে 8,000 ইন্টু 108/100।
দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য বসে গেল, 8 8 64, 8 1 8। তাহলে এখন ব্যয় হচ্ছে 8,640 টাকা। তাহলে তার সঞ্চয় কত করছে না, এটা থেকে 8,640 টাকা বাদ দিয়ে দিই, 0 6 6 আর 1 7, 7 5 12, হাতে রইল 1, 8 আর 1 9, 9 আর 4 12, 4,560 টাকা। তাহলে এখন সঞ্চয় করছে 4,560 টাকা। তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে, সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 560 টাকা। কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, 4,000-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধির শতকরা হার ইন্টু 100। তাহলে কাটাকাটি করে দিই, 4 14 56। তাহলে সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 14%। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ 25% লাভে বি এর কাছে একটি জিনিস বিক্রি করে এবং বি একটি নির্দিষ্ট লাভে সি এর কাছে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য এর ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি হয়, তাহলে বি এর লাভের শতকরা হার কত? তার মানে কি বলেছে না, বলেছে এ একটি জিনিস বিকে বিক্রি করে 25% লাভে, আবার বি সেটা সিকে বিক্রি করে ধরো কিছু পার্সেন্ট একটা লাভে। এবার দেখা যাচ্ছে মানে এর ক্রয় মূল্যের চেয়ে সি এর ক্রয় মূল্য 30% বেশি, ঠিক আছে? তাহলে ধরি এর ক্রয় মূল্য 100 টাকা, তাহলে এর ক্রয় মূল্য 100 টাকা হলে এ 25% লাভে বিকে বিক্রি করেছে, তাহলে বি এর ক্রয় মূল্য কত, বি 125 টাকায় কিনেছে। আর সি এর থেকে 30% বেশি ক্রয় মূল্যে বি এর থেকে কিনেছে, তাহলে সি এর ক্রয় মূল্য কত হবে, তাহলে সি এর ক্রয় মূল্য হবে 130 টাকা। তাহলে সি এর ক্রয় মূল্য 130 টাকা, বি এর ক্রয় মূল্য 125 টাকা। তাহলে বি কত টাকায় লাভ করেছে, বি লাভ করেছে হচ্ছে 5 টাকা। বি কত টাকার মধ্যে 5 টাকা লাভ করেছে, 125 টাকার মধ্যে 5 টাকা লাভ করেছে। তাহলে লাভের শতকরা হার ইন্টু 100। তাহলে 5 25 125, 4 25 100, তাহলে বি 4% লাভ করেছে। তাহলে উত্তর 2। দেখো পরের অঙ্ক বলেছে রাঘব 45 মিনিটে 3,300 মিটার দূরত্ব অতিক্রম করে, তার গতিবেগ কিমি প্রতি ঘন্টায় কত? তাহলে কি বলেছে এখানে না, বলেছে 45 মিনিটে কতটা পথ যায়, 3,300 মিটার। তাহলে 1 মিনিটে যাবে 3,300 বাই 45, আর 60 মিনিটে যাবে 3,300 বাই 45 ইন্টু 60। তাহলে 3 15 45, 4 15 60, 3 11 33, 4 11 44, 4,400 মিটার প্রতি ঘন্টা। এটা মিটার আছে, এবার বলেছে কিমি প্রতি ঘন্টায় বার করতে হবে। তাহলে মিটারকে কিমিতে নিতে গেলে এটাকে 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 4.4 কিমি প্রতি ঘন্টা। তাহলে উত্তর 2। পরের অঙ্ক বলেছে যদি সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা 25/18 হয়, তবে সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটার মান কত? তাহলে বলেছে কার মান বার করতে না, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলাটা কি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত, 25/18, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে এটার মান হচ্ছে 25/18। তাহলে উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক দেখো বলেছে গীতা 5% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য কিছু টাকা ব্যাংকে রাখেন। তিনি যদি 27,783 টাকা ব্যাংক থেকে পেয়ে থাকেন, তবে তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে ধরি এক্স টাকা জমা রেখেছিলেন, তাহলে এক্স টাকার 5% হারে 3 বছরের সবৃদ্ধিমূল কত, 1 + 5/100 টু দি পাওয়ার 3। তাহলে এটাই বলেছে কত, এটাই বলেছে 27,783। তাহলে 5 20 100, তাহলে 1/20 মানে হচ্ছে এক্স ইন্টু 21/20 টু দি পাওয়ার কিউব সমান সমান 27,783। তাহলে এক্স সমান সমান কত, এক্স সমান সমান হবে 27,783 ইন্টু 20 কিউব মানে 3টে 20 ওপরে যাবে, আর 21 কিউব নিচে আসবে মানে 3টে 21 নিচে আসবে।
তাহলে 21 দিয়ে এটাকে কাটাকাটি করলে 21 একে 21, 6 7 67, 3 21 63, 4 8 48, 21 দুগুণে 42, 6 3 63, 3 21 63। ঠিক আছে, আবার 21 দিয়ে কাটলে 21 দিয়ে 6 কাটলে 6 21 126, 126 6 3 63, 3 21 63। আবার 21 দিয়ে এটা কাটলে 3 21 63। তাহলে কত হচ্ছে x সমান সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24,000। তাহলে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? 24,000 টাকা রেখেছিলেন। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ থেকে বিতে স্রোতের অনুকূলে গিয়ে এ এবং বি এর মধ্যবিন্দু সিতে ফিরে আসতে একটি নৌকা 20 ঘন্টা সময় নেয়। স্রোতের গতি 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার গতি 10 কিমি প্রতি ঘন্টা। এ থেকে বি এর মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে কি বলেছে দেখো, বলেছে এ থেকে বিতে গিয়ে আবার এ বি এর মধ্যবিন্দু সি, এই গেল গিয়ে এ বি এর মধ্যবিন্দু সি এটায় ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় লাগে। এবার যাওয়ার সময় কী ছিল? এটা স্রোতের অনুকূলে গেছিল, তাহলে ফিরেছে যখন বি থেকে সিতে এসছে তাহলে এটা প্রতিকূলে এসছে। তাহলে ধরি এ থেকে বি এর দূরত্ব সমান সমান হচ্ছে 2x কিমি। তাহলে বি থেকে সি এর দূরত্ব কত হবে? কারণ এ বি এর মধ্যবিন্দু সি, তাহলে এটা এক্স কিমি। তাহলে এ থেকে বিতে অনুকূলে গেছে, অনুকূলে নৌকার গতিবেগ হবে 10 + 5 15 কিলোমিটার। তাহলে 2x কিলোমিটার যেতে তার সময় লাগবে 2x বাই 15 ঘন্টা। আর বি থেকে সিতে তাহলে নিশ্চয়ই প্রতিকূলে গেছে, কারণ এটা যদি অনুকূলে হয় এটা প্রতিকূলে হবে। তাহলে বি থেকে সিতে যেতে তার প্রতিকূলে গেলে তার গতিবেগ কত হবে? 10 - 5, 5 কিমি প্রতি ঘন্টা। আর দূরত্ব কত? এক্স। তাহলে বি থেকে সিতে যেতে তার সময় লাগবে এক্স বাই 5 ঘন্টা। এই মোট সময়টাই ওরা বলে দিয়েছে 20 ঘন্টা। তাহলে এটাকে যদি এখন সমাধান করি, 5 আর 15 লসাগু 15, তাহলে 2x + 3x = 20। তাহলে 5x বাই 15 = 20, 5 4 5 20, তাহলে x = 4 15 60। তাহলে x যদি 60 হয় তাহলে এবার কী বলেছে না, চেয়েছে হচ্ছে এ থেকে বি এর দূরত্ব। এ থেকে বি এর দূরত্ব কত? 2x কিমি। তাহলে 2x মানে হচ্ছে 60 × 2 120 কিমি। তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি 54 কমে যায়। পরিবর্তিত সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার ধরি দশকের অঙ্ক হচ্ছে x। তাহলে এককের অঙ্ক কত হবে? এককের অঙ্ক হবে হচ্ছে দেখো অঙ্কদ্বয়ের সমষ্টি 10, তাহলে একটা x হলে একটা 10 - x। তাহলে সংখ্যাটি কত হবে? না, সংখ্যাটি হবে x × 10 + 10 - x। এটা হচ্ছে প্রকৃত সংখ্যাটা। তার মানে কত হচ্ছে? না, 10x + 10 - x, তাহলে সমান 9x + 10। এইবার বলেছে কি, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে কী হবে? দশকের অঙ্কটা এককের অঙ্ক হবে। তাহলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে এককের অঙ্ক হবে হচ্ছে x, আর দশকের অঙ্ক হবে হচ্ছে 10 - x। তাহলে সংখ্যাটি কী হবে? সংখ্যাটি হবে দশকের সঙ্গে 10 গুণ করতে হবে। তাহলে 10 × 10 - x প্লাস এককের সংখ্যাটা, তাহলে 100 - 10x + x, তার মানে হচ্ছে 100 - 9x। এইবার কি বলেছে? সংখ্যাটা 54 কমে যায়। তাহলে আগের সংখ্যাটা ছিল হচ্ছে 9x + 10, তাহলে এবার নতুন সংখ্যা হয়েছে 100 - 9x, তাহলে এটা 54 কম। তাহলে এবার এটাকে সমাধান করতে হবে। 9x + 10 - 100 + 9x = 54। তাহলে 9x + 9x হচ্ছে 18x, আর 100 থেকে 10 বাদ দিলে -90, এবারে চলে আসলে প্লাস, তাহলে 54 + 90 = 144। তাহলে অতএব x = 144/80
18 সমান সমান 8। তাহলে দশকের অঙ্ক হচ্ছে 8। তাহলে এককের অঙ্ক কত? এককের অঙ্ক 10 - 8 মানে 2। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা 82। এটা হচ্ছে অরিজিনাল সংখ্যা, কিন্তু তোমাকে চেয়েছে পরিবর্তিত সংখ্যাটি। তাহলে পরিবর্তিত সংখ্যাটি হবে 28। তাহলে উত্তর 2। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। বলেছে একটি তার বর্গাকার আকারে বাঁকানো হলে 484 বর্গ সেমি এলাকা ঘিরে থাকে। একই তার বৃত্তাকারে বাঁকানো হলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 484 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে? না রুট ওভার ক্ষেত্রফল। তাহলে রুট 484 করলে 22 সেমি। এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 22 সেমি হয়, বর্গক্ষেত্রের পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, তাহলে ইন্টু 4 সমান সমান 88 সেমি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 88 সেমি। যদি বর্গক্ষেত্রের পরিসীমা 88 সেমি হয়, তাহলে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধিও এই 88 সেন্টিমিটার। তাহলে বৃত্তের পরিধি মানে আমরা জানি কি 2 পাই আর সমান সমান 88 সেন্টিমিটার। তাহলে আর সমান সমান 88 বাই 2 পাই। পাই মানে কি 22, আর ওপরে চলে যাবে 7। তাহলে 22 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, মানে আর সমান সমান 14 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল জানি আমরা কত? পাই আর স্কোয়ার। তার মানে পাই মানে হচ্ছে 22-এর 7 ইন্টু আর স্কোয়ার মানে 14 গুণ 14। তাহলে 7 দুগুণে 14, 22 দুগুণে 44, 4 14 56, 4 14 56 আর 61। তাহলে 616 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর 2। দেখো পরের অঙ্ক। বলেছে 12 মিটার এবং 17 মিটার উচ্চতার দুটি খুঁটি একটি সমতল ভূমিতে উলম্বভাবে দাঁড়িয়ে আছে। তাদের পৃষ্ঠতলের মধ্যে দূরত্ব 12 মিটার হলে তাদের শীর্ষের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তার মানে কি না, এরকম একটা ভূমির মধ্যে একটা 12 মিটার, একটা 17 মিটার, দুটো খুঁটি আছে। এটা 12 মিটার, এটা 17 মিটার, এবং তাদের মধ্যে দূরত্ব বলেছে, এটাও বলে দিয়েছে 12 মিটার। ঠিক আছে, এইবার কি বলেছে? এইটা শীর্ষদেশের মধ্যে দূরত্ব বার করতে বলেছে। তাহলে এখান থেকে যদি একটা লম্ব এটার ওপর টানি, তাহলে এটা যেহেতু 12, এটাও 12, আর এটা 12 যেহেতু, তাহলে এইটুকুও 12 হচ্ছে। তাহলে এইটুকু কত? এইটুকু পুরোটা 17, এটা 12, তাহলে এটা হচ্ছে 17 - 12 সমান সমান 5, আর এইটা হচ্ছে 12। এটা দেখো একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আমাকে অতিভুজটা বার করতে হবে। তাহলে অতিভুজ সমান সমান আমরা কি জানি? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব কত? 5 স্কোয়ার প্লাস ভূমি কত? এখানে 12 স্কোয়ার। তাহলে 5 5 25, 12 12 144, 169 সমান সমান 13। তাহলে শীর্ষদেশের মধ্যে দূরত্ব কত? তাহলে 13 মিটার। তাহলে উত্তর 3। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। বলেছে মান নির্ণয় করো 3.697 মাইনাস 1.498 তার হোল স্কোয়ার, তার প্লাস 3.697 প্লাস 1.498 তার হোল স্কোয়ার। নিচে আছে 3.697 ইন্টু 3.697 প্লাস 1.498 ইন্টু 1.498। তো এই ক্ষেত্রে আমি কি করব? যে ধরি 3.697 সমান সমান এ আর 1.498 সমান সমান বি। তাহলে প্রদত্ত রাশিটা কি হচ্ছে দেখো? রাশিটা হচ্ছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা মানেই হচ্ছে ফর্মুলায় বলে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা কেটে গেলে উত্তর সমান সমান 2। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে তোমাদের যদি এই ফর্মুলাটা জানা না থাকে, তাহলে তোমরা সাধারণ ফর্মুলা এটা অঙ্কটা করে দিতে পারো। কীরকম করে? না এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 2ab কেটে গেল, তাহলে উপরে থাকছে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার,
আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কেটে গেলে সেই উত্তর 2 হচ্ছে। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 10 মিটার লম্বা একটি সিঁড়ি একটি দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা আছে। এটি মাটির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। দেয়াল থেকে সিঁড়ির পাদদেশ কত দূরে আছে? ধরি এটা হচ্ছে দেয়াল, আর এইরকম একটা সিঁড়ি এরকমভাবে রাখা আছে, ঠিক আছে? তাহলে এ বি হচ্ছে দেওয়াল, আর এ সি হচ্ছে সিঁড়ি যেটা মাটির সঙ্গে রাখা আছে। এবার এসি সিঁড়িটার দৈর্ঘ্য কত বলেছে? 10 মিটার। আর কি বলেছে? মাটির সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, তার মানে এটা 60 ডিগ্রি। এবার কি বলেছে? সিঁড়িটা পাদদেশ থেকে কত দূরে অবস্থিত, অর্থাৎ এই বিসিটা বার করতে বলেছে। এখানে দেখো কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা এসি হচ্ছে অতিভুজ আর বিসি হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ আর ভূমি নিয়ে সম্পর্ক কি আছে না আমরা জানি কস। তাহলে কস 60 ডিগ্রি ইজুগাল টু ভূমি বাই অতিভুজ। তাহলে কস 60 মান কত? কস 60 মান হাফ। আর এখানে ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ এসি মান কত? 10। তাহলে অতএব বিসি সমান সমান 10/2 সমান সমান 5, তাহলে 5 মিটার। উত্তর এ। আচ্ছা, পরের অঙ্ক দেখো, বলেছে একজন দোকানদার একটি জিনিস তার ক্রয় মূল্যের 24% বেশি চিহ্নিত করেন এবং চিহ্নিত মূল্যের ওপর 15% ছাড় দেন। যদি তিনি জিনিসটি বিক্রি করে 27 টাকা লাভ করেন, তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত? তাহলে ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে? এবার বলেছে 24% বেশি দাম চাপিয়ে লিখে রাখেন। তাহলে 24% দাম বেশি লিখে চাপালে কত হচ্ছে? তাহলে লেখা ছিল 124 টাকা, যেটা হচ্ছে চিহ্নিত মূল্য, বা আমরা ইংরেজিতে বলি মার্কড প্রাইস, ঠিক আছে? এরপরে কি বলেছে? এটার ওপরে 15% ছাড় দেন। যদি এটার উপর 15% ছাড় দেন, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হবে 85/100। 5 × 7 = 85, 5 × 20 = 100, 2 10 × 2 = 20, আর 2 হচ্ছে 62। তাহলে এটা গুণ করলে হচ্ছে 17 × 2 = 34, 4 হাতে 3, 6 × 17 = 102, আর 3 105/10 সমান সমান 105.4 টাকা। তাহলে বিক্রয় মূল্য 105.4 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 105.4 মাইনাস 100, তাহলে সমান সমান 5.4 টাকা। তাহলে এই 5.4 টাকা ইকুইভ্যালেন্ট হচ্ছে 27 টাকা, কারণ লাভ 27 টাকা হচ্ছে। তাহলে 1 টাকা সমান হচ্ছে 27/5.4, আর বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য ছিল 105.4। তাহলে 105.4 সমান সমান কত হবে? আর 27/5.4 ইন্টু 105.4। তাহলে এই পয়েন্টটা তুললে উপরে একটা শূন্য যাবে, এটা তুললে নিচে একটা আসবে, এই দুটো কেটে গেল। 27 × 2 = 54, 2 5 × 2 = 10, 2 × 2 = 4, তাহলে 527 টাকা। তাহলে জিনিসটির বিক্রয় মূল্য 527 টাকা। উত্তর 4।